ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কোনো ক্লাসের ভিডিও নিয়ে আসিনি। আজকে আমরা তোমাদের মনে যেসব প্রশ্নগুলো জেগে উঠেছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল ও কেপি কনস্টেবল পরীক্ষা দেবে, তোমাদের প্রস্তুতির জন্য আমি রেগুলার প্র্যাকটিস সেট নিয়ে আসছি। কিন্তু আমার মনে হয় তোমাদের প্রস্তুতির চাইতে তোমাদের মনে যেসব প্রশ্নগুলো রয়েছে সেগুলো দূর করা আগে প্রয়োজন। তোমরা অনেকে বুঝে উঠতে পারছো না তোমরা প্রস্তুতি কিভাবে নেবে বা তোমাদের পরীক্ষা কবে হবে। অনেকে চিন্তা করছো কাট অফ কি হতে পারে। অনেকে আবার ভাবছো যে কিভাবে পড়াশোনাটা শুরু করবো। বা অনেকে আছো যারা এখন ভ্যাকেন্সিও জানোনি, সিলেবাসও জানোনি। তাই তোমাদের সমস্ত কিছু প্রশ্নের উত্তর একটা ভিডিওতে নিয়ে এসেছি। বিস্তারিতভাবে আলোচনা করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের মনের সমস্ত উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। আমরা এখানে আলোচনা করব ওয়েস্টবেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি কত আছে, পরীক্ষা কেমন হয়, সিলেবাস কীরকম এবং মার্কস কত থাকে, প্রথম থেকে আলোচনা করব। কাট অফ কত ছিল আগে, এখন কাট অফ কত হতে পারে, কেমনভাবে পড়লে তোমরা পাস করতে পারো, পরীক্ষা কবে হতে পারে, এবং আমরা এই চ্যানেলে কীভাবে তোমাদের গাইড করব, এই সমস্ত বিষয় আমরা এখানে জানবো। তো চলো একে একে আলোচনা করি। প্রথমত ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি কত আছে দেখো। 2024-এ যে ভ্যাকেন্সি সেই অনুসারে 8,212টি ভ্যাকেন্সি আছে কনস্টেবলের। তার মধ্যে জেনারেল আছে 840টি, লেডি কনস্টেবল আছে 3,537টি, তার মধ্যে জেনারেল আছে 360টি, মোট 11,749, যেখানে মোট জেনারেল নেওয়া হবে 1200। কেপি কনস্টেবলের ভ্যাকেন্সি আছে 3,624, জেনারেল 544, লেডি কনস্টেবল 330, জেনারেল জেনারেল খুবই কম আছে, 44টি ভ্যাকেন্সি জেনারেল লেডি কনস্টেবল। এখন এটা 2024 সালে যেহেতু ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি আপডেটও হতে পারে বা এমন হতে পারে যে এই রিক্রুটমেন্টটা তোমাদের জলদি শেষ করে দেবে, তারপর আবার এর নতুন নিয়োগের নোটিফিকেশন নিয়ে আসবে, এমনও হতে পারে। তবে দ্বিতীয় যে অপশনটি বললাম, এটাই ওয়েস্টবেঙ্গল পুলিশে একটা ট্রেন্ড হয়ে আসছে। যদি ভ্যাকেন্সি থাকেও সেটা মার্জ করে না, এরা নতুন নিয়োগ নেয়। ঠিক আছে, এবার আমরা জানবো ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল ও কেপি কনস্টেবল পরীক্ষাগুলো কেমনভাবে হয়। দেখো, পরীক্ষা আশা করি তোমরা জানো, তবুও আমাকে ডিসকাশনে বলতেই হবে, যেহেতু আমি বলেছি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো। এবার প্রিলি এক্সাম হবে না, ডাইরেক্ট রিটেন এক্সাম হবে। 85 নম্বরে হবে, 1 ঘন্টা সময় থাকবে। তারপর হবে শারীরিক মাপজোক পরীক্ষা এবং তারপর হবে দৌড়। ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার 6.5 মিনিটে, মেয়েদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিটে শেষ করতে হবে। এরপর হবে ইন্টারভিউ 15 নম্বরের এবং তারপর শেষে হবে ফাইনাল মেরিট। টোটাল এই যে মেন পরীক্ষা এবং ইন্টারভিউ টোটাল 100 নম্বরের, তারপর ফাইনাল মেরিট বার হবে এবং শেষে হবে মেডিকেল এক্সাম। মেডিকেল এক্সাম নিয়মমাফিক হয়, তেমন কিছু হয় না। কেপি কনস্টেবলের ক্ষেত্রে কি হবে, 100 নম্বরের প্রিলি এক্সাম হবে, তারপর শারীরিক মাপজোক হবে এবং রান আছে। রান কত, ঠিক একই রকম কনস্টেবলের মতোই, একই রকম রান। তারপর হবে মেন এক্সাম 85 নম্বর এবং 15 নম্বরের ইন্টারভিউ, শেষে ফাইনাল মেরিট হবে 100 নম্বরের, শেষে হবে মেডিকেল এক্সাম। অর্থাৎ কেপি কনস্টেবলে যেরকম পরীক্ষা হতো সেরকমভাবেই হবে, কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে প্রিলি এক্সাম হবে না, ডাইরেক্ট মেন হবে, তারপর মাঠ, তারপর ইন্টারভিউ দিয়ে ফাইনাল মেরিট। ঠিক আছে। ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পরীক্ষাটা 85 নম্বরের হবে, সেখান থেকে 25 নম্বর জিকে থেকে প্রশ্ন আসবে, ইংরেজি থেকে 10 নম্বর, অঙ্ক থেকে 25 নম্বর যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হবে, আর রিজনিং থেকে 25 নম্বর আছে। কেপি কনস্টেবলের ক্ষেত্রে দুটো পরীক্ষা হবে। প্রিলিমসে হবে 100 নম্বর, যেখানে জিকে থাকবে 40 নম্বর, অঙ্ক থাকবে 30 নম্বর এবং রিজনিং থাকবে 30 নম্বর। এখানে ইংরেজি থাকবে না। কিন্তু মেন্সের ক্ষেত্রে জিকে 25 নম্বর, ইংরেজি 10 নম্বর, অঙ্ক 25 নম্বর এবং রিজনিং 25 নম্বর। এরপর আমরা ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের কাট অফ কী হতে পারে সে সম্পর্কে আলোচনা করব। এখানে যে কাট অফটি দিয়েছি সেটি আমি সম্পূর্ণ আমার অভিজ্ঞতার ভিত্তিতে এবং অ্যানালাইসিসের ভিত্তিতে আমি এখানে দিয়েছি। তোমরা এটা ফাইনাল ভেবে নেবে না, এটা এক্সপেক্টেড কাট অফ। ঠিক আছে। প্রথমে দেখো, এর আগে যে পরীক্ষাটা হয়েছিল ডব্লিউপি কনস্টেবল যে মেন এক্সাম, সেখানে 2020-21 সালে যেটা হয়েছিল, 7,440টি ভ্যাকেন্সি ছিল মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে ছিল 1192টি। টোটাল 8,632টি ছিল। সেক্ষেত্রে ইউআর ছিল 2640। এবারের ভ্যাকেন্সি দেখো, 8,212 আছে মেল, ফিমেল আছে 35-37, টোটাল আছে 11,749। ঠিক আছে। কিন্তু এখানে জেনারেল ক্যাটাগরি 840টি আছে, এটা ভালো করে লক্ষ্য করো। আগে কত ছিল, 2640, এখন কত হয়েছে, 840, অর্থাৎ প্রায় 3 গুণ কমে গেছে ভ্যাকেন্সি জেনারেলদের ক্ষেত্রে। তখন কাট অফ হয়েছিল মেন এক্সামে প্রায় 42.5। আমি সমস্ত দিক বিবেচনা করে এটা মনে করেছি যে কাট অফ প্রায় 55-56 হতে পারে মেন এক্সামে তোমাদের। ফাইনাল মেরিট আগে এসেছিল জেনারেলদের 58.75। আমার মনে হয় এবার তোমাদের ফাইনাল মেরিট 72-73 গিয়ে দাঁড়াবে। এসসিদের ক্ষেত্রে 1120 ভ্যাকেন্সি, এখন যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 672। এটা 2021 সালে যেহেতু পরীক্ষাটা হয়েছিল, এখন চলছে 2025 সাল, অর্থাৎ 4 বছরের একটা গ্যাপ রয়েছে। অনেক পরীক্ষার্থী রয়েছে, তাদের মধ্যে যত পরীক্ষার্থী বেড়েছে তত কম্পিটিশনও বেড়েছে।
সমস্ত দিক বিবেচনা করে আমার মনে হয় এসসির ক্ষেত্রে যে কাট অফ 37.75 সেটা এবার হবে 48 থেকে 49। ফাইনাল মেরিট 54.25 ছিল। আমার মনে হয় এবার ফাইনাল মেরিট 64 থেকে 65 হবে। এসটিতে 320 ভ্যাকেন্সি ছিল, এটা হাফ হয়ে গিয়েছে। মেন এক্সামে কাট অফ 31.75, এবার আশা করি 42 থেকে 43 কাট অফ হবে। ফাইনাল মেরিট ছিল 46.85, এটা হয়ে যাবে 57 থেকে 58, এটা আমার এক্সপেক্টেড। ওবিসি এ 560টি ভ্যাকেন্সি ছিল, 36.25 মেন এক্সামে হয়েছিল। ফাইনাল মেরিট এসেছিল 52.92। এবার যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে 252টি ওবিসি এর ক্ষেত্রে। মেন এক্সামে এক্সপেক্টেড কাট অফ আমার ক্ষেত্রে 46.47 এবং ফাইনাল মেরিট আমার মনে হয় 63 থেকে 64 গিয়ে দাঁড়াবে। ওবিসি বি এর ক্ষেত্রে 400 ভ্যাকেন্সি ছিল, মেন এক্সামে কাট অফ ছিল 40.5, ফাইনালে গিয়ে দাঁড়িয়েছিল 57.25। ওবিসি বি বর্তমান যে ভ্যাকেন্সি আছে 252টি, মেন এক্সামে এক্সপেক্টেড কাট অফ 50-51 গিয়ে দাঁড়াবে এবং ফাইনাল মেরিটে 66 থেকে 67 গিয়ে দাঁড়াবে। এই সম্পূর্ণটাই আমার গেস করা কাট অফ, তবে এটুকু তোমাদের শিওর দিয়ে বলতে পারি এর আশেপাশেই থাকবে, বাড়তিও হবে না, কমেও হবে না। এবার আমরা দেখবো লেডি কনস্টেবল কাট অফ কী হতে পারে। লেডি কনস্টেবল 2023 সালে যেটা হয়েছিল তার ভ্যাকেন্সি ছিল 1335টি, এবার 3537টি ভ্যাকেন্সি আছে। আগের যে ভ্যাকেন্সি ছিল তাতে জেনারেল ছিল 244টি, এখন জেনারেল আছে 360টি, তাহলে কিছুটা ভ্যাকেন্সি বেড়েছে। এবং এক্ষেত্রে আগে মেন এক্সামে কাট অফ হয়েছিল 52.25, কিন্তু আমার সমস্ত দিক বিবেচনা করে মনে হয় এবার মেন এক্সামে কাট অফ 48 থেকে 50-এর মধ্যেই থাকবে, একটু কমবে। ফাইনাল মেরিট আগে ছিল 67.75, এবার ফাইনাল মেরিটে হতে পারে 63 থেকে 66। এসসিদের ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল 141, বর্তমানে এসসিতে ভ্যাকেন্সি আছে 288টি। আগে মেন এক্সামে কাট অফ ছিল 43.75, সেটা এখন বর্তমানে হতে পারে 38 থেকে 40-এর মধ্যে কাট অফ আসতে পারে এসসিদের। ফাইনাল মেরিটে 58.5 এসেছিল, আমার মনে হয় এবার ফাইনাল মেরিটে 53 থেকে 56 আসতে পারে। এখানে যা ডিসকাশন করছি এর আশেপাশেই নাম্বার থাকবে, এর মধ্যেও থাকতে পারে বা এর আশেপাশেই 1-2 ডিফারেন্স হতে পারে, এর বেশি কখনোই হবে না। এসটিদের ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল 28টি, এবার বেড়ে হয়েছে 72টি। আগে মেন এক্সামে কাট অফ ছিল 40.75, ফাইনালে ছিল 54.42, এবার এক্সপেক্টেড কাট অফ 36 থেকে 38 মেন এক্সামে, ফাইনাল মেরিটে 50 থেকে 52। ওবিসি এ 57টি ভ্যাকেন্সি ছিল, ওবিসি এ বর্তমানে হয়েছে 108টি। আগে মেন এক্সামে কাট অফ ছিল 35.25 এবং ফাইনাল মেরিটে ছিল 51.5। এবার এক্সপেক্টেড কাট অফ 34 থেকে 36 এবং ফাইনাল মেরিটে মনে হয় 48 থেকে 50-এর মধ্যেই হবে। ওবিসিবি 43টি ভ্যাকেন্সি ছিল, মেন এক্সামে কাট অফ এসেছিল 47.25, ফাইনাল এক্সামে এসেছিল 62.92। ওবিসিবি ভ্যাকেন্সি বর্তমানে আছে 108টি, তাই আমার মনে হয় এবার মেন এক্সামে কাট অফ 46 থেকে 48 হতে পারে এবং ফাইনাল মেরিট 61 থেকে 63-এর মধ্যেই হতে পারে। কেপি কনস্টেবল প্রিলি কাট অফ কীরকম হতে পারে? কেপি কনস্টেবল যে আগে পরীক্ষা হয়েছিল তাতে ভ্যাকেন্সি ছিল কনস্টেবলের ক্ষেত্রে 1410টি ছিল এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে ছিল 856টি। বর্তমানে কনস্টেবলের ভ্যাকেন্সি আছে 3624টি এবং লেডি কনস্টেবল আছে 330টি, অর্থাৎ কনস্টেবলের বেড়েছে এবং লেডি কনস্টেবলের কমেছে। এদের মধ্যে আবার জেনারেল ভ্যাকেন্সি আছে 544টি, যেটা আগে ছিল 283, এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে আগে যেটি ছিল 227 সেটি 44 হয়ে গিয়েছে। তাই আমার মনে হয় এবার লেডি কনস্টেবলের যে প্রিলি কাট অফ আগে ছিল 45 এবং কনস্টেবলের প্রিলি কাট অফ ছিল 67, তাই আমার এবার মনে হয় কনস্টেবলের কাট অফ গিয়ে দাঁড়াবে 55 থেকে 60 এবং লেডি কনস্টেবলের কাট অফ গিয়ে দাঁড়াবে 57 থেকে 62। হ্যাঁ, ঠিকই দেখছো, আমার মনে হয় লেডি কনস্টেবলের কাট অফ প্রিলির ক্ষেত্রে এবার কনস্টেবলের চাইতেও বেশি যেতে পারে 1-2। ঠিক আছে, এটা আমার অ্যানালাইসিস, এটা আমার মনে হয়েছে, তাই আমি এটা দিয়েছি সম্পূর্ণ আমার মতেটা। ঠিক আছে, এবার আমরা জানবো আমরা পড়াশোনা কীভাবে করব, পড়াশোনাটা কেমনভাবে করতে হবে। আমি তোমাদের বলেছিলাম ভিডিওর শুরুতে যে তোমাদের আমার যেসব অভিজ্ঞতাগুলো আছে সেগুলো তোমাদের জানাবো এবং কীভাবে পড়তে হবে সেসব সম্পর্কেও বলবো। তাই এখানে চলো একে একে কীভাবে পড়তে হবে সেগুলো তোমাদের বলি। প্রথমে পড়াশোনা শুরু করার আগে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আগে সংগ্রহ করতে হবে এবং সেগুলো সংগ্রহ করার পর পুরো কোশ্চেনগুলো আগে শেষ করে নিতে হবে। একে একে যতগুলো কোশ্চেন, যদি তুমি ডব্লিউপি পরীক্ষা দিচ্ছ তাহলে ডব্লিউপির সমস্ত কোশ্চেনগুলো কালেক্ট করলে এবং একটি একটি করে শেষ করলে। এরপর একটা রুটিন বানাতে হবে। রুটিন এমন নয় যে তোমাকে পুরো সকালে পড়তে হবে বা দুপুরবেলায় তোমার দিনের বেলায় পড়তে হবে, এমন কোনো নয়। তোমার যখন সুবিধা হবে তখনই তুমি পড়তে পারো, দিনেও পড়তে পারো বা রাতেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। নিজের সুবিধা মতো পড়বে।
কোথাও ধরা বাঁধা কোনো লেখা নেই যে এখন পড়া চলবে বা অন্য সময় পড়া চলবে না। তোমার মতো করে পড়ো, তুমি যেমন পারবে পড়ো, যাই হোক করে পড়ো, মোট কথা পড়ো, পড়তে হবে। কিভাবে পড়বে? প্রথমটা এভাবে শুরু করতে পারো, অঙ্কটা 2 ঘন্টা করলে, রিজনিং 2 ঘন্টা করলে, জিকে 2 ঘন্টা করলে এবং ইংরেজি 1 ঘন্টা করলে। প্রথমে এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো নিয়েছো, এইগুলো নিয়ে নিয়ে 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা এরকমভাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো শেষ করো। পরবর্তীকালে এই টোটাল তুমি 7 ঘন্টার যদি রেগুলার পড়ো, পরে আস্তে আস্তে তুমি নিজের টাইমিংটা সেট করে নিতে পারবে। প্রথমে 7 ঘন্টা পরে রেগুলার পড়ো, 24 ঘন্টা 7 ঘন্টা কীভাবে বার করবে নিজে তুমি সেটা সময় মতো করে নেবে। বাকি সময় তুমি যা করবে করো। 4 নম্বর, জিকে শুধু এমসিকিউ পড়লেই হবে। জিকের জন্য কোনো এক্সট্রা কিছু গাদা বই পড়ার দরকার নেই। এগুলো হচ্ছে ট্যাকটিক্স, স্মার্ট ওয়ার্ক এগুলোকেই বলে। অনেকেই জিকে কি করে, আর এটা ডব্লিউপি কনস্টেবল এক্সাম, এখানে এমসিকিউই যথেষ্ট। আমি বারবার ধরে বলছি, এখানে টপিক পড়ার কোনো দরকার নেই। শুধুমাত্র জিকেটা পড়ো এবং জিকের সাথে ওই জিকে সম্পর্কিত যেসব ডিসকাশন সেইটুকু জানলেই হবে। এক্সট্রা জানার কোনো প্রয়োজন নেই। যদি এক্সট্রা করতে যাও তোমার জীবনে সিলেবাস শেষ হবে না। ডব্লিউপি পেতে গেলে তোমাকে টপিক ওয়াইজ পড়ার কোনো প্রয়োজন হবে না, এটুকু তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যেগুলো কনফিউশনে লাগবে, যেমন ধরো আমি একটা বলছি, যেমন ধরো আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আমি একটা ভিডিও দিয়ে রেখেছি, সেটা তোমরা দেখতে পারো। আইসোটোপ, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এই 3টা জিনিস অনেকেরই গুলিয়ে যায়। তখন তুমি কি করবে, সেটা ইউটিউবে গেলে, ইউটিউবে গিয়ে সার্চ করলে বা আমার চ্যানেলে আসবে, আমার চ্যানেলে এসে সার্চ করবে, দেখবে হয়তো পেয়ে যেতে পারো। আমাকে কমেন্ট করে তুমি বলতে পারো যে কোনো সমস্যা হচ্ছে। টেলিগ্রাম চ্যানেলে তুমি আমাকে জানাতে পারো যে এটা সমস্যা হচ্ছে, আমি তোমাদের অবশ্যই গাইড করব, বা তোমরা বললে সেটা আমি ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে? এইভাবে তোমরা 1 মাস পড়ে চলো। 1 মাস পড়ার পর নিজেই বুঝতে পারবে যে তোমার কতটা আর বাড়ার দরকার বা কমার দরকার এই সময়টা। হয়তো তোমার এমন হয়ে গেল তুমি অঙ্ক ভালো করতে পারছো, তখন অঙ্কটা একটু কমিয়ে দিলে, বা তুমি রিজনিং ভালো করছো, রিজনিংটা একটু কমিয়ে দিলে, বা অঙ্ক তোমার অসুবিধা হচ্ছে, অঙ্কটা একটু বাড়িয়ে দিলে। এরকমভাবে তুমি সময়টা ম্যানেজ করতে পারো। এই 7 ঘন্টার জায়গায় তুমি 9 ঘন্টা করতে পারো। ঠিক আছে? কিন্তু 7-এর নিচে কখনো পড়ো না, এটুকু তোমাদের আমি আগের থেকে বলে রাখছি। 7 ঘন্টা অবশ্যই পড়বে, 7-এর বেশি করার চেষ্টা করবে। 5 নম্বর হচ্ছে, কোনো টাকা দিয়ে টিউশন পড়ার দরকার নেই। কোনো টিউশন সংস্থা, কোনো কোচিং সংস্থা তোমাকে গুলিয়ে খাইয়ে দেবে না। ঘরে বসে পড়ো, পড়ো, না পড়লে তোমার কেউ তোমাকে পাস করিয়ে দেবে না। তোমার সাফল্য তুমি নিজেই পাবে। পদ্ধতিগুলো তোমাকে বলে দিচ্ছি, এই পদ্ধতিগুলো ফলো করো, দেখো যদি না হয় তখন আমাকে বলবে এসে। আর একটা কথা, এখন রান করার কোনো প্রয়োজন নেই। অনেকেই সকালবেলা উঠবে, রান করবে, বেশ হেলতে দুলতে গিয়ে, ওরকমভাবে হবে না ভাই। এখন রান করার কোনো প্রয়োজন নেই। আগে মেন পরীক্ষাটা পাস করো, রান করতে বেশি সময় লাগে না, রান আপনা আপনি হয়ে যাবে। এখন রানিংয়ের কোনো প্রয়োজন নেই। গ্রুপ স্টাডি, অনেকেই বলে গ্রুপ স্টাডি খুব ভালো জিনিস, আমি বলি গ্রুপ স্টাডি একদম বাজে জিনিস। গ্রুপ স্টাডি একদম করতে যেও না। গ্রুপ স্টাডি করা মানে গল্প গুজব করতে যাওয়ার কিচ্ছু নয়। নিজের মাইন্ডকে গল্পের দিকে ঠেলে দেওয়া, নিজের যে ধ্যানটা, নিজের মেডিটেশনটা, নিজের কনসেন্ট্রেশন ওই অন্যান্য ব্যক্তির দিকে ঠেলে দেওয়া। তোমাকে এখন নির্জন হতে হবে, গ্রুপ স্টাডি করলে হবে না। গ্রুপ স্টাডি কখন করবে? যখন ফাঁকা থাকবে। তোমার মনে হলো যে তুমি বোরিং ফিল করছো, সেই সময় ফাঁকা সময়ে কারোর সাথে গিয়ে একটু আলোচনা করলে, এইটা হলেই হবে। গ্রুপ স্টাডি করতে যেও না, গ্রুপ স্টাডি করে চাকরি হবে না। কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু ওগুলো সত্য কথা, যে কথাগুলো বলছি সেগুলো খুবই সত্য কথা। এরপর 6 মাসের জন্য ভুলে যাও তোমার যেসব শখ আছে, যে ফুর্তিগুলো তুমি করছো, যেসব অনুষ্ঠানে তুমি অ্যাটেন্ড করতে যাচ্ছ, বিয়ে, ওই বিয়ে, এই উপনয়ন, এই মেলা লেগেছে, এই পুজো আছে, এইসবগুলো ছেড়ে দাও। তোমার কোনো বন্ধু আছে ভুলে যাও, তোমার কোনো আত্মীয় আছে ভুলে যাও, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পূর্ণ ভুলে যাও। ত্যাগ করতে শিখতে হবে, ত্যাগ ছাড়া কখনো হবে না, কিচ্ছু হবে না। ত্যাগ ছাড়া জীবনে সাফল্য আসে না। মন শক্ত করো এবং দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে চলো, সবসময় ধ্যান, জ্ঞান এবং যোগ সহকারে। একটা কথা মরণপণ নিয়ে না যে তোমাকে সাকসেস পেতেই হবে, তোমাকে সাফল্য পেতেই হবে। দুনিয়া আপন মনে চলুক, তুমি আপন মনে চলো। তোমার লক্ষ্য এখন একটাই, তোমাকে সাফল্য পেতে হবে। এটা মাথায় রাখো। একটা কথা মাথায় সবসময় ঢুকিয়ে রাখো যে তোমার এটাই শেষ সুযোগ। আর এই যে ভ্যাকেন্সিটা রয়েছে, এই ভ্যাকেন্সির মধ্যে একটা পদ তোমার। ভ্যাকেন্সি যতই কম থাক, ভ্যাকেন্সি তোমরা দেখতে যাবে না। শুধু একটা কথাই মাথায় রাখবে যে একটা পদ আমার জন্য রাখা আছে। এটা যদি মনে গেঁথে নিতে পারো, তাহলে ওই পদ তোমার সাথেই গেঁথে যাবে। প্রকৃতি একটা সিস্টেম, তুমি যখনই কোনো একটা জিনিস মন থেকে গেঁথে নেবে নিজের মনে, তখন সেই জিনিসটা তোমার মধ্যেই মিশে যাবে। এটা প্রকৃতির নিয়ম, সাফল্য পাওয়ার নিয়ম এগুলো।
এগুলো কেউ বলবে না তোমাকে। যে কোনো সমস্যা যখন হবে আমাকে জানাবে, যে কোনো জিনিসের বিষয়ে আমি অবশ্যই তোমাদের গাইড করব। এখন তোমার মেন টার্গেট প্রথমত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো তুমি আগে শেষ করো, ঠিক আছে? সাথে কিছু প্র্যাকটিস সেট দিয়ে শুরু করো, তারপর নোটিফিকেশনটা আসুক, ঠিক আছে? আমি তখন রেগুলার তোমাদের সমস্ত বিষয়ের উপর গাইড করব। এখন তোমরা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো শেষ করো এবং প্র্যাকটিস সেটগুলো করতে থাকো। একটু আধটু করে অঙ্ক প্র্যাকটিস করো, একটু আধটু করে জিকে প্র্যাকটিস করো, হালকা হালকা করে পড়তে শুরু করো, পড়াটা শুরু করো 1 মাস। 1 মাস পরে আমি তোমাদের আবার বলবো কি করতে হবে, ঠিক আছে? এরপর তোমাদের সবচেয়ে বড় প্রশ্ন, তোমরা চারদিকে সার্চ করছো, আমি দেখতে পাচ্ছি ইউটিউবে আর যেখানে খুশি নানা রকম ভিডিও বানানো হচ্ছে। পরীক্ষা, আজকে পরীক্ষা হয়ে যাবে, কালকে হয়ে যাবে, মিস করে গেলে বলেছিলাম তোমাদের পড়তে, এই 10 দিনের মধ্যে পরীক্ষা হচ্ছে, এই সমস্ত কিছু ভাঁওতাবাজি অ্যান্সার দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটি বানিয়েছি। আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না এইসব ভিডিও বানানোর। আমি আমার চ্যানেলে তোমরা দেখে নিতে পারো সার্চ করে, এইসব ভিডিও আমি জীবনে বানাই না। আমি শুধুমাত্র পড়াই, যতটুকু পারি তোমাদের গাইড করি, এইসব ভিডিও আমি বানাই না। ওই পড়াতে পড়াতে কিছু বললাম, সেটাতেই হয়ে যায়, কিন্তু এক্সট্রা তোমাদের ইমোশন নিয়ে খেলার উদ্দেশ্য আমার একটুও নেই। যারা ইমোশন নিয়ে খেলছে তোমরা তাদের পাত্তা দিচ্ছ এবং তারা নিজের মতো করে টাকা কামাচ্ছে। একটা কথা আমি বলতে পারি, যে পরীক্ষা কবে হবে এই কথা কেউ জোর দিয়ে বলতে পারবে না, কারণ কারো কাছে কোনো খবরই নেই। উড়ো উড়ি যা খবর আসবে সেই নিয়ে নানা রকম সবাই নানা রকম একটা চ্যানেল খুলে নিয়েছে, খুলে বকতে শুরু করে দিয়েছে, আজকে পরীক্ষা কালকে পরীক্ষা। ভাই আমিও ডিপার্টমেন্টে কাজ করেছি, আমিও অনেক আন্দোলন করেছি, আমি কোর্টে কোর্টে অনেক ঘুরেছি, জেলাতে বাস করি কিন্তু অনেক কোর্টে কোর্টে ঘুরেছি। আমি জানি ডিপার্টমেন্ট কিভাবে কাজ করে, বা কোর্টে কিভাবে কাজ হয়, বা সরকার কিভাবে কাজ করে, জিও পলিটিক্স সম্পর্কে আমার কিছুটা জ্ঞান আছে। ইউটিউবের ওইসব কথায় কান না দিয়ে নিজের পড়াটাই মন দাও। তোমার যে টার্গেট সাফল্য পাওয়া সেই দিকে লক্ষ্য করো, ওইসব ছাড়ো। তোমরা তোমরা জানো ওবিসি মামলা কোর্টে আছে, আর ওবিসি মামলা কোর্টে কোর্টে থাকলে কোর্টের এটা কে মেটাবে? সরকারই মেটাবে। কোর্টের মামলা কোর্ট মেটায় এটা তোমরা ভেবো না। সরকার যতদিন না, উকিল যতদিন না চাপ দেবে ততদিন মামলা অগ্রগতি হয় না। উকিল যদি চাপ দেয় তাহলেই মামলার অগ্রগতি হয়, এগুলো বাস্তব সত্য। তোমাদের মামলা এই কারণেই থমকে আছে কারণ তোমাদের নিয়োগটা 2026-এর বিধানসভা ভোটের আগে হবে। কোনো নির্দিষ্ট ডেট নেই, কিন্তু বিধানসভা ভোটের আগেই হবে। আর ভোট সাধারণত এপ্রিল মে এগুলোতে হয়, ঠিক আছে? মার্চ এপ্রিল মে এগুলোতে ভোট হয়। তাহলে এপ্রিলের আগেই তোমার যে নিয়োগ হবে এটা বলা যায়। এটা আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বলছি, কিন্তু কোনো এক্সপেক্টেড ডেট নয়। তো পরীক্ষা হবে এপ্রিলের আগে, এটা শিওর। আর ভ্যাকেন্সিও বাড়তেও পারে, তবে আমার মনে হয় না বাড়বে, আমার মনে হয় নতুন আরও নোটিফিকেশন দিতে পারে। তাই শেষে তোমাদের একটা কথাই বলছি, নানা রকম ইউটিউব চ্যানেল তোমরা ঘাঁটতে যেও না, এটা মাথায় পুরোপুরি ঢুকিয়ে নাও। পরীক্ষা বিধানসভা ভোটের আগেই হবে, কোনো নির্দিষ্ট ডেট কেউ বলতে পারবে না। এই সমস্ত হুজুগে আমিও পড়েছিলাম এক সময়, তাই তোমাদের বারবার ধরেই কথাগুলো বলছি। আমি অনেক সময় নষ্ট করেছি, তোমাদের সময় নষ্ট আমি করতে চাই না, তাই বলেই তোমরা পড়তে বসো। পড়া একমাত্র পথ। রিড রিড রিড, রিডিং ইজ দ্য অনলি অপশন টু সাকসেস। একমাত্র পড়াই সাফল্যের পথ, একমাত্র খোলা পথ। পড়া, পড়া ছাড়া কিচ্ছু পাবে না। কীরকম পড়া? বোথ হার্ড অ্যান্ড স্মার্ট ওয়ার্ক, দুটোই করতে হবে। গাধার মতো খাটলেও চলবে না, আর চুপচাপ লেজি হয়ে বসে থাকলেও চলবে না। আমি রেগুলার তো প্র্যাকটিস সেট তোমাদের এখন নিয়ে আসছি, সেই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দাও সবার মধ্যে, সব সব বন্ধুদের মধ্যে, যাতে তারা বারবার ধরে ভাঁওতাবাজিতে না পা দেয়, নিজের পড়াশোনাটাতে মন দেয়। মোবাইলটি ছাড়ো, উল্টোপাল্টা সার্চ করা বন্ধ করো এবং নিজের পড়াশোনায় মন দাও। বারবার ধরে তোমাদের রিকোয়েস্ট করছি পড়াশোনায় মন দাও, না পড়লে তোমাদের কেউ চাকরি পাইয়ে দেবে না। আমাদের মানুষের একটা বৈশিষ্ট্য জানো? আমাদের মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে শুয়ে শুয়ে নানা রকম স্বপ্ন দেখা, কাজ আর করবো না। কাজ করতে গেলে যে উঠতে হবে, এই ওঠাটা আমাদের মধ্যে চলে গেছে। কাজ করতে চাইলে বিছানা থেকে উঠতে হবে। তাই শেষে স্বামীজির সেই উক্তি দিয়ে আমি শেষ করতে চাই, ওঠো জাগো এবং ততক্ষণ পর্যন্ত লেগে থাকো যতক্ষণ পর্যন্ত তুমি সাফল্য পাও। ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।